অক্টোবর স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনা ও মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা করা হয় বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দল থেকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ, তা বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত জুলাই সনদ শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ সদস্যরা উপস্থিত ছিলেন। এ নিয়ে কথা বলতে রাজধানীর হাতিরপুল থেকে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদ, আপনার পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হলো এই জুলাই সনদ নিয়ে অনেকগুলো আলোচনা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করেছে। এই বিষয়টি বাংলাদেশের জন্য একেবারেই নতুন জিনিস। তারপরেও যেহেতু সকল শিক্ষিত ব্যক্তিরা এখানে উপস্থিত এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, সেটা এতদিন বিলম্ব হওয়ার কথা ছিল না এটাকে নিয়ে একটা ঐক্যমতে পৌঁছতে। কেন বিলম্ব হলো এটা তারা নিজেরাই বলতে পারবেন। তার কারণ যে একটা সনদ সেটা বাস্তবায়ন কিভাবে হবে এটা তো যদি আমরা বুঝতে না পারি এবং দেশের জনগণ যদি এটা বুঝতে না পারে এতদিনও, তাহলে পরে সেটা আমরা মনে করব যে এটা রাজনৈতিক দলের এই যে এত আলোচনা এবং বিভিন্ন ব্যক্তির যে আলোচনা সেটা তাদেরই ব্যর্থতা। আপনি যেমনটি বলছিলেন যে এটি বাংলাদেশের জন্য তারপরেও ধন্যবাদ জানাতে হয় যে শেষ পর্যন্ত একটা ঐক্যমতে তারা পৌঁছেছে যে একটা জুলাই সনদ বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা জনগণের সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে, এটা অন্তত জনগণ আশা করতে পারে। জি, আপনি যেমনটি বলছিলেন এটি বাংলাদেশের জন্য একটি নতুন বিষয়। তো আপনার থেকে জানতে চাই যে জুলাই সনদে স্বাক্ষরের পরবর্তী প্রক্রিয়াটি কি? এর আইনি ভিত্তি তৈরিতে গণভোট কি হতেই হবে? হ্যাঁ, এটা হতে হবে। দেখুন, সংবিধানে যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়ের উপরে যদি কোনো পরিবর্তন ইত্যাদি করতে হয়, তাহলে পরে সেই সংবিধানেই বলা আছে কিভাবে আপনি সেটা করবেন। এবং এইটার সংবিধানের অর্থ হচ্ছে যে জনগণের ক্ষমতা, জনগণই হচ্ছে সকল ক্ষমতার মালিক, এটা আমাদের দেশের সংবিধান বলেন। এবং সেই জন্যই পার্লামেন্ট হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলনের ফল, এবং সেই পার্লামেন্টই ঠিক করবেন যে সংবিধান কিভাবে সংশোধন হবে এবং কোন আইনটি রাখা হবে, কোন আইনটি রাখা হবে না। তার কারণ এই পর্যন্ত তো এই যে সমস্ত আইন কানুন হয়েছে এগুলো যখন নির্বাচন শেষ হবে, পার্লামেন্ট গঠিত হবে, তখন এগুলোকে রেটিফাই করতে হবে। যদি রেটিফাই করা না হয়, যদি এগুলোকে সাংবিধানিকভাবে স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে পরে তো এগুলো বিতর্কের মধ্যেই থেকে যাবে। জি, এই বিষয়টি পরিষ্কার। তো জুলাই সনদ কি স্বাক্ষরের আগে জনসমক্ষে প্রকাশ করা হবে? সনদে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকছে? দেখুন, এইটা এখনো পরিষ্কার করেননি। এই যারা জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যারা বসেছেন তারা ঐক্যমতে পৌঁছতে পারেননি বলে এখনো সেটাকে তারা পরিষ্কার করেননি। এটা পরিষ্কার করবেন যিনি আলী রিয়াজ সাহেব বলেছেন যে তিনি সকলের মতামত নিয়েছেন এবং এই মতামত নিয়ে তিনি এটা একীভূত করে এটা সরকারের কাছে প্রস্তাব আকারে প্লেস করবেন। তখন এটা মানুষকে হয়তো জানাতে পারবেন তারা যে কি কি বিষয়ের উপরে এই জুলাই সনদ বাস্তবায়িত হতে যাচ্ছে। আর এই সনদটি বাস্তবায়ন করার জন্য একটি প্রশ্ন উঠেছে গণভোটের। এখন এই গণভোটটা নিয়েও কিন্তু বিতর্ক দেখা দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম মতামত। এটা থাকাই স্বাভাবিক, তার কারণ বিভিন্ন এক একটি রাজনৈতিক দল এক একভাবে চিন্তা করতে পারেন। তবে সাংবিধানিকভাবে চিন্তা করলে
এই এই বিষয়টি বা এই যে গণভোটের বিষয়টি যখন এসেই গেছে এবং সকলে যেহেতু ঐক্যমত হয়েছে, এই জিনিসটা যে কোনো মানে একই দিনে হতে পারে। এটাকে নিয়ে যদি আবার আমরা আর একটি ভোট করি গণভোটের জন্য, তাহলে পরে জাতীয় নির্বাচন যেটা নিয়ে এতদিন পর্যন্ত মানুষ অপেক্ষা করছে, সেই জিনিসটা অনেক বিলম্ব হবে। এই বিলম্ব যাতে না হয় সেই জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে একই দিনে এই দুটো জিনিস হতে পারে। জি, একই দিনই দুটি জিনিসের পক্ষে আপনারা। জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান পরিস্থিতিতে সংসদের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নেই বলে সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বৃহস্পতিবার রাজধানীতে এক সংলাপে এ সুপারিশ করে সংস্থাটি। তবে উচ্চকক্ষ হলে সংসদের জবাবদিহি বাড়বে এবং স্বৈরাচার হবার পথ বন্ধ হবে বলে মত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংসদে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন রাজনীতিবিদ, গবেষক সহ অন্যান্যরা। সংলাপে বর্তমান পরিস্থিতিতে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নেই বলে সুপারিশ করে সিপিডি। আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়নি। তবে উচ্চকক্ষ হলে সংসদে জবাবদিহি বাড়বে এবং নতুন করে স্বৈরাচার হবার পথ বন্ধ হবে বলে মত দেয় বিএনপি ও এনসিপি। উচ্চকক্ষের সাথে এমপিদের ক্ষমতা কতটুকু হবে সেটিও ভেবে দেখা দরকার বলে মত দেয় বিএনপি। একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং পার্লামেন্টে ডিসিশন মেকিং প্রসেসে আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট যেন আরো ইনক্লুসিভ একটা ভূমিকা রাখতে পারে। যে দল অন্তত 1% ভোট পেয়েছে তাদেরও যদি আমরা প্রতিনিধিত্বে অংশগ্রহণের সুযোগ দিতে পারি, যেটাই কমিশন প্রস্তাব করেছে, তাহলে বহুদলীয় গণতন্ত্র চর্চা সেটাকে আমরা আরো প্রাতিষ্ঠানিক রূপ আমরা দিতে পারি। উচ্চকক্ষের মাধ্যমে সংসদে ভারসাম্য তৈরি হবে বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দানবে পরিণত হয় শেখ হাসিনা। উচ্চকক্ষ থাকলে পঞ্চদশ সংশোধনী সম্ভব হতো না। শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে অনেকগুলো আইন কানুন বিধিবিধান। সবচেয়ে বড় কারণ হলো পঞ্চদশ সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছেন। সংলাপে পরিবর্তিত অগ্রযাত্রায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আমার পরামর্শ হলো আগামীতে বাংলাদেশ জবাবদিহিতা বাড়াবে। ইউরোপীয় ইউনিয়ন সবসময় এদেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক দলের পাশে থাকবে। উচ্চকক্ষ কার্যকর করা গেলে মাঠের রাজনীতিতেও পরিবর্তন আসবে বলে জানান বক্তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার ইসির সাথে বৈঠক শেষে তিনি বলেন, প্রতীককে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটা এই মাসের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে। শাপলা না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আগারগাঁও নির্বাচন ভবনে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শাপলা প্রতীক সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। টানা 2.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, এনসিপিকে শাপলা না দেওয়ার পেছনে অদৃশ্য শক্তির হাত রয়েছে। শাপলা না দেওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন তিনি। তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয় এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। শাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না। যদি নিবন্ধন না থাকে সে দল কিভাবে ইলেকশনে যায়? শাপলা না দিলে ইসিকে এর ব্যাখ্যা দিতে হবে, নয়তো ধান ও সোনালী আঁশ বাদ দিতে হবে। ন্যাশনাল সিম্বলে যেভাবে শাপলা দৃশ্যমান হয় তার বাইরে অন্যভাবে দৃশ্যমান কোনো শাপলা মার্কা হিসেবে নেওয়ার জন্য আমরা এই প্রস্তাবগুলো দিয়েছি। তারা এগুলো ইতিবাচকভাবে নিয়েছেন। এছাড়া সিসির সাথে বৈঠকে জেনজিদের ভোটের সুযোগ দিতে নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাব করে এনসিপি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলা এড়াতে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে 10টি বিশেষ নির্দেশনা।
বেবি চকের সদস্য এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান স্বাক্ষরিত এই নির্দেশনার একটি চিঠি দেশের সব বিমানবন্দরের প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, বাংলাদেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার হামলার বিষয়ে সচেতন করতে এ সতর্কতা জারি করেছে। জার্মানির ব্রাসেলস, লন্ডনের হিথ্রো ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় দেশের বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি জুয়েলারির দোকানে দুর্ধর্ষ স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাত ৩টার দিকে শম্পা জুয়েলার্স নামে দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয় অভিযোগ পেয়েছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় চোর চক্রের দুজন জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। রাত ৩টা ৭ শম্পা জুয়েলার্সের সামনে আসে বোরকা পরা দুই যুবক। প্রায় আধা ঘন্টার চেষ্টায় দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে স্বর্ণ নিয়ে চোরেরা ৪টা ১ মিনিটে স্থান ত্যাগ করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, ভোরের দিকে নিরাপত্তা প্রহরী তাকে চুরির কথা জানায়। অভিযোগ করেন, মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকাদের সহযোগিতা ছাড়া চুরি সম্ভব নয়। দোকানে ৪০০ ভরি গোল্ড আছিল, ১০০ ভরি প্লাস বন্ধকি সোনা আছিল, ৪০,০০০ টাকা আসলো। এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই, এক প্রতি সোনাও নাই। এ ঘটনায় প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। আজকে আমাদের মার্কেট বন্ধ, যারা যে সকাল সকাল খুলে হইব নগর টার্গেট আসলে এরকম করে ফেলেছে। কারণ আমাদের সিসি ক্যামেরা ফুটেজ গুলো আমরা দেখতেছি, প্রশাসনের লোকজন আসতেছে, আমরা মামলা মোকদ্দমায় যাব। এরপর আমরা নিজেরাও বসে যে আমাদের সিকিউরিটি লেভেলের কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের একাধিক ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি জানান, ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও নজরদারিতে রয়েছেন বলেও জানান তিনি। সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে। এর আগে মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের একটি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে পানির সংকট দীর্ঘদিনের। পানছড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন দুটি গ্রামে এবার সৌর বিদ্যুতের মাধ্যমে ভূগর্ভস্থ পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। ধীরে ধীরে পাহাড়ি দুর্গম অন্যান্য এলাকায়ও সুপেয় পানির সরবরাহের লক্ষ্য প্রশাসনের। পাহাড় বেষ্টিত খাগড়াছড়ি পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হলেও সুপেয় পানির তীব্র সংকট সারা বছরই। দুর্গম এসব এলাকায় কয়েক মাইল হেঁটে বিশুদ্ধ পানি আনতে হয়। এ সংকট কাটাতে এগিয়ে এসেছে সেনাবাহিনী। সম্প্রতি সৌর বিদ্যুতের মাধ্যমে পানছড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম কারিগরপাড়া ও রেজামণিপাড়ায় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে স্বস্তিতে স্থানীয়রা। পানি নিয়ে আসতে হতো অনেক দূর থেকে, এখন সেনা প্রধানের উপহারে আমরা এখন বাড়িতে পারছি। অনেক দূরের জায়গা থেকে পানি আনতে হয়, সরাসরি পানি খেতে হয়। এখন বিশুদ্ধ পানি খেয়ে আমরা খুব ভালো লেগেছে। দুর্গম পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এ ধরনের প্রকল্প আরও বাস্তবায়ন করা হবে বলছে জেলা প্রশাসন। তাদের সারাদিনের যে স্ট্রাগল ছিল সেটির অনেকটাই পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। এর পাশাপাশি এটিকে সাস্টেনেবল করার জন্য এখানে যারা কমিউনিটি আছেন তাদেরকে প্রশিক্ষিত করে আগামীতে এটি যাতে মেনটেন করে আমরা এটিকে সাস্টেনেবল করতে পারি সে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী পাশে রয়েছে বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। এই খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি যেখানে যেখানে দরকার আমরা সেখানে দিচ্ছি। একই সাথে রাস্তা, কালভার্ট বা যে কোনো জায়গায় এসব নির্মাণ কাজে যদি কোনো বাধা আসে নিরাপত্তার খাতিরে কিন্তু আমরা তাদেরকে, সেই ইঞ্জিনিয়ারদেরকে সাহায্য করছি। গত ২৯ মার্চ পানছড়িতে ক্যাম্প পরিদর্শনে দেয়া সুপেয় পানি সরবরাহের প্রতিশ্রুতির ৬ মাসেই পূরণে উচ্ছ্বসিত ২ গ্রামের ৫ শতাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।